লেখো, লেখাটা দেখি আমি নোটে নিই। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রোগ্রেসিভ একাডেমি টিউটোরিয়াল হোম। বন্ধুরা, আগের দিন নাম্বার সিস্টেম যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলাম, যেগুলো দিয়ে কিন্তু তোমাদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করতে কাজে লাগবে। আজকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো এই চ্যানেলের, যাতে আপকামিং যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষায় যদি তোমাদের নাম্বার চ্যাপ্টার থেকে অর্থাৎ সংখ্যা চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা অবশ্যই এগুলো যাতে করতে পারো। সেই জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো। যেমন 1 নম্বর, প্রথম মৌলিক ও যৌগিক সংখ্যা হলো 2 ও 4। প্রথম মৌলিক ও যৌগিক সংখ্যা হলো 2 এবং 4। একমাত্র জোড় ও মৌলিক সংখ্যা হলো 2। তার মানে 2 হচ্ছে একমাত্র জোড় এবং মৌলিক সংখ্যা। 2 বাদে অন্য কোনো সংখ্যা কিন্তু জোড় এবং মৌলিক সংখ্যা নয়। প্রথম জোড়, যৌগিক ও বিজোড় যৌগিক। প্রথম জোড় যৌগিক ও বিজোড় যৌগিক সংখ্যা হলো 4 ও 9। তার মানে প্রথম জোড় যৌগিক সংখ্যা হচ্ছে 4, প্রথম বিজোড় যৌগিক সংখ্যা হচ্ছে 9। আমি আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু যৌগিক সংখ্যা ও মৌলিক সংখ্যা বুঝিয়েছিলাম, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা বুঝিয়েছিলাম। সেখান থেকে 4 কিন্তু হচ্ছে জোড় যৌগিক সংখ্যা কিন্তু প্রথম, এবং বিজোড় যৌগিক সংখ্যা হচ্ছে 9। 4 নম্বর, দুটি মৌলিক ও বা লিখলে ভালো হবে, দুটি মৌলিক বা পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। দুটি মৌলিক বা পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1, সবসময় 1ই হবে, কেননা তাদের মধ্যে কিন্তু কোনো নির্দিষ্ট গুণনীয়ক নেই। যেমন 7 আর 13 দুটোই মৌলিক সংখ্যা। দুটো মৌলিক সংখ্যাকে যদি আমি গসাগু করতে যাই কোনো নির্দিষ্ট কিন্তু সংখ্যা পাবোই না, সেই গিয়ে একই হবে। 1 দিয়ে করলে এটা 7 হবে, এটা 13 হবে, মানে দুটো মৌলিক সংখ্যার কিন্তু গসাগু পাচ্ছি 1। 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 11। 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 11। আবার 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো 97। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো 97। 7 নম্বর, 7 নম্বরটা কি হবে? 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 101। 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 101। একইভাবে
3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 997। 3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 997, 997। একইভাবে 9 নম্বরটা যদি আমি দেখি 4 অঙ্কের, আমি যদি বলি 4 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 1001। 4 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 1001। 4 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত হবে? 4 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হবে 9997। 4 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 9997। 11 নম্বর, আমাদের 1 থেকে 25 মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো জানতে হবে। বন্ধুরা, 1 থেকে 25 মধ্যে মৌলিক সংখ্যা আছে 9টা। মৌলিক সংখ্যা আছে 9টি। কোনগুলো? 2, 3, 5, 7, তারপরে 17, 19, 23। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 1 থেকে 25 মধ্যে মৌলিক সংখ্যা 9টি। এটা কিন্তু মুখস্থ করে নিতে হবে, কারণ পরীক্ষার সময় এভাবে 2, 3, 5, 7 করে গুনতে গেলে অনেক সময় চলে যাবে। একইভাবে আমি যদি বলি 1 থেকে 50 মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 50 মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে? বন্ধুরা, এটা মুখস্থ করে নেবে। 1 থেকে 50 মধ্যে মোট 15টা মৌলিক সংখ্যা আছে। 15টি মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 50 মধ্যে 15টি মৌলিক সংখ্যা আছে। একই রকম ভাবে আমি যদি বলি 51 থেকে 100 মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে। আমি যদি গুনি 51 থেকে 100 মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে, 10টা থাকবে। 10টা মৌলিক সংখ্যা আছে, 10টি মৌলিক সংখ্যা। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস বলতে পারি, 1 থেকে 50 মধ্যে যদি 15টা মৌলিক সংখ্যা থাকে আর 51 থেকে 100 মধ্যে যদি 10টা মৌলিক সংখ্যা থাকে, তাহলে 1 থেকে 100 মধ্যে কটা মৌলিক সংখ্যা থাকবে? 15 প্লাস 10। দেখ, 15 প্লাস 10 মানে 25টা। 1 থেকে 100 মধ্যে মোট মৌলিক সংখ্যা আছে 25টা। 15 নম্বর, 0 কে কোনো কিছু দিয়ে গুণ করলে গুণফল 0 হয়। যেমন 0 into 15 0, 0 into 7 0। 0-র সাথে যাই গুণ করি, আমি 0-র সাথে যাই মাল্টিপ্লিকেশন করি, সেটাই কিন্তু 0 হবে। 16 নম্বর, আবার 0 দিয়ে কিছু ভাগ করলে সেটা অসংজ্ঞাত হবে। 0 দিয়ে কোনো কিছু ভাগ করলে সেটা অসংজ্ঞাত হবে। মানে ধরুন 25 ভাগ 0 আছে, এই জিনিসটা মানে কি? 25/0, নিচে 0 আছে, অর্থাৎ হর 0। নিচে যদি 0 থাকে তাহলে ওটা হয়ে যাচ্ছে অসংজ্ঞাত। মানে সেটা কিন্তু আমরা কিছু নির্ণয় করতে পারবো না, ক্যালকুলেট করতে পারবো না, সেটাই কিন্তু অসংজ্ঞাত। কিন্তু আমি যদি এটা বলতাম যে, আচ্ছা ওটা পরের পয়েন্ট আমি বলছি।
কোনো সংখ্যা দিয়ে যদি 0কে ভাগ করা হয় ভাগফল 0 অর্থাৎ 0 হবে। মানে ব্যাপারটা এরকম আছে, 0কে ভাগ করছি 25 দিয়ে, হতে পারে, তার মানে অ্যান্সার কত হবে 0। যে কোনো সংখ্যা দিয়ে যদি আমি 0কে ভাগ করি তাহলে ভাগফল সবসময় 0 হবে, ঠিক আছে। যদি এরকম থাকে 0/0, মানে 0 দিয়ে 0কে ভাগ করছি, 0 দিয়ে 0কে ভাগ করলে ভাগফল কিন্তু অসংজ্ঞাত হবে, ইনফিনিটি হবে, ভাগফল হয়ে যাবে অসংজ্ঞাত। 0 দিয়ে 0কে ভাগ করলে ভাগফল হবে অসংজ্ঞাত। কোন সংখ্যার ঘাত অর্থাৎ পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান সর্বদা 1 হবে। কোন সংখ্যার ঘাত যদি 0 হয় তাহলে তার মান 1 হবে। দেখা যাক কিভাবে। ধরুন 2 টু দি পাওয়ার 0 আছে, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 13 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কিন্তু 1, 14 টু দি পাওয়ার 0 মানেও কিন্তু 1। যে সংখ্যায় থাকুক, যে কোনো সংখ্যার যদি ঘাতে অর্থাৎ পাওয়ারে মাথাতে যদি 0 থাকে তাহলে কিন্তু তার ভ্যালু হয়ে যাবে 1। আবার যদি এরকম থাকে 0 টু দি পাওয়ার 15, 0 টু দি পাওয়ার 20, 0র ঘাতে যদি কোনো সংখ্যা থাকে সেটা যে কোনো সংখ্যা হতে পারে, তার কিন্তু মান হয়ে যাবে 0। আর মনে হতে পারে কেন 0 হচ্ছে, 0কে আমি যতবারই গুণ করি ততবারই কিন্তু তার ভ্যালু হবে 0। 0র মাথায় 15 আছে, পাওয়ারে 15 আছে, এর মানে হচ্ছে 15 বার 0 গুণ হচ্ছে, 0 ইন্টু 0 ইন্টু 0 এরকম করে 15 বার গুণ হচ্ছে, এর ভ্যালু কিন্তু 0। যতবারই গুণ হোক এর ভ্যালু কিন্তু 0 হবে। আবার অনেকের প্রশ্ন মনে হতেই পারে, অনেকের মনে হতেই পারে যে 0 টু দি পাওয়ার 0 কি হবে, তাহলে 0 টু দি পাওয়ার 0 এর ভ্যালু কি হতে পারে, অনেকের এইটা কিন্তু ইনফিনিটি হয়ে যায়, অর্থাৎ অসংজ্ঞাত। 0 টু দি পাওয়ার 0 এটা কিন্তু ইনফিনিটি হয়ে যায়, অর্থাৎ অসংজ্ঞাত। বন্ধুরা, এই যে এতগুলো যে তথ্য দিলাম, প্রত্যেকটা তথ্য কিন্তু তোমাদের যে পরীক্ষাগুলোতে যে অঙ্কগুলো দেয় সংখ্যা রিলেটেড বা নাম্বার রিলেটেড যে প্রশ্নগুলো হয়, সেই প্রশ্নে কিন্তু অঙ্কগুলো করতে গেলে প্রত্যেকটা টিপস কিন্তু মাথায় রাখতে হবে। এই যে তথ্যগুলো যদি মাথায় না থাকে তাহলে কিন্তু পরীক্ষা হলে যে অপশান যেগুলো থাকবে, মাল্টিপল চয়েস প্রশ্ন যেগুলো থাকবে সেগুলো কিন্তু তোমরা করতে পারবে না। তার জন্য কিন্তু তোমাদের প্রত্যেকটা যে পয়েন্টগুলো রাখছে সেই পয়েন্টগুলো মাথায় রাখলেই হবে, কিন্তু আবার কিন্তু একটু বুঝে নিতে হবে, তাহলে নাহলে মুখস্থ করতে হবে না। যেমন আমি যদি বলি 1 থেকে 100-র মধ্যে অঙ্ক কতগুলো আছে, অঙ্ক কতগুলি, 1 থেকে 100-র মধ্যে অঙ্ক বলতে যেমন 1 এই সংখ্যাটা অঙ্ক একটা আছে, 2 এটা কিন্তু অঙ্ক একটা, 3 এটা অঙ্ক একটা, এইভাবে কিন্তু 9 অবধি একটা অঙ্কেরই কিন্তু সংখ্যা। 9-এর পর থেকে কিন্তু 10 শুরু হচ্ছে, 11 এগুলো কিন্তু সব 2 অঙ্কের সংখ্যা। এরকম ভাবে এই যে একটা অঙ্ক, দুটো অঙ্ক, তিনটে অঙ্ক, এগুলোকে দুটো অঙ্ক ধরে, এগুলোকে দুটো অঙ্ক ধরে মোট কতগুলো অঙ্ক আছে, 1 থেকে 100-র মধ্যে মোট কতগুলো অঙ্ক আছে। আমি যদি দেখি মোট কতগুলো অঙ্ক আছে তাহলে কিন্তু আমি পাবো 192টি অঙ্ক আছে। এটা তোমরা কিন্তু মুখস্থ করে নাও, 1 থেকে 100-র মধ্যে অঙ্ক কতগুলো আছে, 192টা আছে। আমি একইভাবে যদি বলি 1 থেকে 100 পর্যন্ত মোট শূন্য কতগুলো আছে,
1 থেকে 100-র মধ্যে মোট শূন্য কতগুলো আছে? এক থেকে 100-র মধ্যে মোট শূন্য কতগুলো আছে? তাহলে কি পাবে? দেখো 1 থেকে 100-র মধ্যে শূন্য বলতে 1 থেকে 100-র মধ্যে মোট শূন্য কতগুলো আছে? শূন্য 1 2 3 4 5 6, এগুলোতে তো কোনো জিরো নেই। জিরো কোথা থেকে শুরু হচ্ছে? জিরো হচ্ছে 10 থেকে শুরু হচ্ছে। 10 20 30 40, প্রত্যেকটাতে কিন্তু একটা করে শূন্য আছে। লাস্টে গিয়ে 100 যেটা হচ্ছে সেখানে কিন্তু দুখানা শূন্য। তার আগে যতগুলো সংখ্যা পাবে তুমি প্রত্যেকটা কিন্তু একটা করে শূন্য, যেমন 10 20 30 40 50 60 70 80 90, তারপরে কিন্তু 100। তাহলে প্রত্যেকটা যদি আমি গুনি যে কতগুলো সংখ্যা কতগুলো শূন্য আছে, তাহলে কিন্তু আমি পাবো মোট 11টা শূন্য আছে। কেন 11টা? সেটা কিন্তু মাথাতে চলে আসবে এক্ষুনি। 10 থেকে 90, 10 থেকে 90 পর্যন্ত মোট 9খানা শূন্য, সাথে 100-এর কিন্তু দুখানা শূন্য, মোট 9 আর 2 হয়ে গেল 11, তাই না? 11খানা শূন্য মোট আছে। 23 1 থেকে 100-র মধ্যে ওয়ান কতগুলি আছে? বন্ধুরা প্রশ্ন মনে হতে পারে 1 থেকে 100-র মধ্যে 1 কতগুলো আছে? যেমন 1 থেকে শুরু হচ্ছে, তাহলে 1-এ কিন্তু একটা 1 আছে, তারপরে গিয়ে 2 3-তে 4-এ কিন্তু কোনো 1 নেই, মানে 1-এ গিয়ে একটা 1 আছে, তারপরে গিয়ে আবার কিন্তু 1 হচ্ছে 10-এ, 10-এ এই একটা 1 পেলাম, এই প্রথমে 1, তারপরে 11-এ পেলাম দুটো 1, 11-এ পেলাম দুটো 1, একইভাবে 12 13 14 সব করে কিন্তু একটা করে 1 আছে, গিয়ে আবার 21-এ গিয়ে একটা 1, এরকমভাবে মোট 100 পর্যন্ত যদি আমি যাই তাহলে আমি মোট কতগুলো 1 পাবো? আমি যদি হিসাব করি মোট আমি 21খানা 1 পাবো, মোট 21। 1 থেকে 100-র মধ্যে 1 থেকে 100, 1 থেকে 100 অবধি মোট 1 হচ্ছে 21, 21টা 1 পাবো। প্রথম স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ফার্স্ট ন্যাচারাল নাম্বার কিন্তু 1, আর প্রথম পূর্ণ সংখ্যা মানে ফার্স্ট ইন্টিজার কিন্তু 0, দুটো যুগ্ম সংখ্যা বা দুটি অযুগ্ম সংখ্যার যোগফল কিন্তু বা বিয়োগফল সবসময় কিন্তু যুগ্ম বা অযুগ্ম সংখ্যা হবে। যেমন দেখুন 14, এটা একটা যুগ্ম সংখ্যা, এটার সাথে যদি আরেকটা যুগ্ম সংখ্যা যোগ করি 22, যোগ করলাম 36, তার মানে দুটো যুগ্ম সংখ্যার কিন্তু যোগফল যুগ্ম সংখ্যাই হলো। দুটো যুগ্ম সংখ্যার বিয়োগফল দেখা যাক। দুটো যুগ্ম সংখ্যার বিয়োগফলও কিন্তু যুগ্ম সংখ্যা হলো। দুটো অযুগ্ম সংখ্যার যোগফল দেখা যাক। হলো, জোড় সংখ্যাই হলো, যুগ্ম সংখ্যাই হলো। আবার দুটো অযুগ্ম সংখ্যার বিয়োগফল করছি আমি, 4 পেলাম, ওটা কিন্তু একটা যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা। মানে দুটো যুগ্ম সংখ্যার যোগফলও একটা যুগ্ম সংখ্যা পাবো, দুটো যুগ্ম সংখ্যার বিয়োগফলও একটা যুগ্ম সংখ্যা পাবো, দুটো বিজোড় সংখ্যার অর্থাৎ অযুগ্ম সংখ্যার যোগফলও কিন্তু যুগ্ম সংখ্যা পেলাম, দুটো অযুগ্ম সংখ্যার বিয়োগফলও কিন্তু একটা যুগ্ম সংখ্যা পেলাম। এইবার মনে হতে পারে যে প্রশ্ন, তাহলে একটা যদি যুগ্ম সংখ্যা থাকে আর একটা যদি অযুগ্ম সংখ্যা থাকে, তাদের যোগফল কি হবে বা তাদের বিয়োগফলই বা কি হবে? দেখুন, যদি আমি একটা অযুগ্ম সংখ্যা নিলাম 23, এটা একটু সমস্যা হচ্ছে, 23 একটা অযুগ্ম সংখ্যা, 23 একটা অযুগ্ম সংখ্যা, এর সঙ্গে আমি বিয়োগ করছি ধরুন একটা জোড় সংখ্যা, কি হবে দেখা যাক। একটা অযুগ্ম সংখ্যা পেলাম, একটা যুগ্ম সংখ্যা একটা অযুগ্ম সংখ্যা, একটা যুগ্ম সংখ্যা একটা অযুগ্ম সংখ্যা যোগ করছি, অযুগ্ম সংখ্যা পেলাম। তাহলে আমি কি বলতে পারি? একটা যুগ্ম একটা অযুগ্ম, এদের মধ্যে যোগফল বা বিয়োগফল সর্বদা অযুগ্ম সংখ্যা হবে। একইভাবে গুণের ক্ষেত্রে কি হয় দেখা যাক।
জোড় সংখ্যার গুণ। দুটো জোড় সংখ্যার গুণফল কিন্তু সর্বদা একটা জোড় সংখ্যাই হচ্ছে। আবার দুটি বিজোড় সংখ্যার গুণফল কি হয় দেখা যাক। দুটো বিজোড় সংখ্যা, দুটো বিজোড় সংখ্যার গুণফল কিন্তু একটা বিজোড় সংখ্যাই হচ্ছে। দুটো বিজোড় সংখ্যার গুণফল কিন্তু একটা বিজোড় সংখ্যাই হচ্ছে। এবারে কিছু গুরুত্বপূর্ণ টিপস জেনে নেব বিভাজ্যতা সংক্রান্ত। বিভাজ্যতা সংক্রান্ত আমরা প্রত্যেকে এই রুলসটা সবাই জানি যে ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই রুলসটা কিন্তু আমরা প্রত্যেকে জানি, ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো রুলটা একবার আমি একটু এক্সপ্লেন করে দিই। ধরুন 3 দিয়ে আমি 15কে ভাগ করছি, 3 5 15, ভাগ মিলে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু ভাগশেষ শূন্য আসছে, ভাগশেষ শূন্য আসছে। আচ্ছা, এমন একটা আমি সংখ্যা নিচ্ছি যেখানে ভাগশেষ কিছু একটা থাকবে। সতেরো নিলাম, 3 5 15, ভাগশেষ 2। ঠিক আছে, আগে আমরা জানি এখানে ভাজ্য কোনটা, ভাজক কোনটা, ভাগফল কোনটা আর ভাগশেষ কোনটা। এখানে আমি যেটা দিয়ে ভাগ করছি মানে 3টা হচ্ছে ভাজক, এই যে 17 এইটা হচ্ছে ভাজ্য, আর এটা হচ্ছে ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ। এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ। তাহলে রুলসটা কি আছে, আমি ক্যালকুলেট করছি কাকে, ভাজ্য। কিভাবে, ভাজকের সাথে ভাগফল প্রথমে গুণ করছি, তারপরে ভাগশেষটা যোগ করছি। তাহলে আমার এখানে এই অঙ্কের ক্ষেত্রে 3টা হচ্ছে ভাজক আর ভাগফল হচ্ছে এখানে 5। তাহলে ভাজক আর ভাগফল গুণ করলে কত, 3 × 5 কত, 3 5 15, 3 × 5 15। তারপরে কাকে যোগ করছি, ভাগশেষকে যোগ করছি। ভাগশেষ কত আছে, 2, মানে 15-র সাথে 2 যোগ করছি, হয়ে গেল 17। 17 কি পেলাম, ভাজ্য পেলাম। হলো, ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ফর্মুলাটা কিন্তু এইভাবে অঙ্কের মাধ্যমেও কিন্তু বিশ্লেষণ করা যায়, যেভাবে আমি করলাম। আচ্ছা, পরের টপিক দেখা যাক। এইবারে যেটা জানবো সেটা হচ্ছে কোনো সংখ্যা দেখে কিভাবে বুঝবো যে সংখ্যাটা কত দ্বারা ভাগ করলে ভাগফল মিলে যাবে, অর্থাৎ কত দ্বারা বিভাজ্য। আমরা জানি যে ধরুন কোনো একটা সংখ্যা আছে 120, সংখ্যাটার এন্ডিং এ কত আছে, 0 আছে। আচ্ছা, বলে রাখি, প্রথমে যেটা আমি দেখাচ্ছি 1 নম্বর যে পয়েন্টে, সেখানে শেখাবো আমি সংখ্যা থেকে কিভাবে বুঝবেন যে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, সংখ্যাটা কি করে বুঝবেন যে 2 দ্বারা বিভাজ্য। ধরুন এরকম একটা সংখ্যা আছে 120, 120 2 দ্বারা বিভাজ্য। যে সমস্ত সংখ্যার এককের ঘরে শূন্য থাকবে অথবা কোনো জোড় সংখ্যা থাকবে সেই সংখ্যাটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য। যেমন 258, এই 8টা হচ্ছে একটা জোড় সংখ্যা, যুগ্ম সংখ্যা। আবার 120, 0 আছে লাস্টে, এটা দেখে কিন্তু বোঝা যাবে যে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে একবার বলে দিই ফাইনাল আমি, যে সমস্ত সংখ্যাগুলো, যে সংখ্যাটা যত অঙ্কেরই সংখ্যা হোক, একদম এককের ঘরে মানে শেষ সংখ্যাটা যদি শূন্য অথবা কোনো জোড় সংখ্যা থাকে তাহলে কিন্তু সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। কোনো অঙ্ক, কোনো সংখ্যা দেখে কিভাবে বুঝবো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, মানে 3 দিয়ে ভাগ করলে ভাগফল মিলে যাবে।
একটা সংখ্যা দিয়ে বোঝাই, সব থেকে বেটার হবে। 674232 674232 ধরুন এই নাম্বারটা আছে। কি করবেন, প্রত্যেকটা সংখ্যাকে যোগ করব। 6 প্লাস 7 প্লাস 4 প্লাস 2 প্লাস 2 কত হবে? 6 আর 7 13, 13 আর 4 হচ্ছে 17, 19, 19 আর 3 22, 22 আর 2 24। এই যে 24, 24টা কিন্তু 3 দিয়ে ভাগ যায়, আমরা 3 ঘরের নামটাতে কিন্তু পাবো। 24টা কিন্তু 3 দিয়ে ভাগ গেল। তাহলে কোনো সংখ্যা যদি আপনাদের দিয়ে দেয়, সংখ্যাটার প্রত্যেকটা অঙ্ককে যোগ করে আমি যে সংখ্যাটা পাচ্ছি সেটা যদি 3 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যায়, অর্থাৎ সেই সংখ্যাটা যদি 3 দিয়ে বিভাজ্য হয়, তাহলে পুরো গোটা সংখ্যাটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। 3 নম্বর 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য কি করে বুঝবেন কোনো সংখ্যা? আমি বলে দিই, যে সকল সংখ্যার একদম এন্ডে শেষ দুটো সংখ্যা শূন্য থাকবে, বা শেষ দুটো সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো গোটা সংখ্যাটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। ধরুন একটা নাম্বার আছে 1600, 1600। দেখুন শেষ দুটো সংখ্যা কিন্তু 0 আছে, শেষ দুটো সংখ্যা কিন্তু শূন্য আছে। তাহলে এটা 4 দিয়ে যদি ভাগ করি, ভাগফল কিন্তু মিলে যাবে, মিলে গেল। একইভাবে যদি কোনো একটা সংখ্যা যদি এরকম থাকে, ধরে নিন 1616, এই সংখ্যাটা কি 4 দিয়ে বিভাজ্য যাবে? 4 দিয়ে কি ভাগ যাবে? দেখুন শেষে কত আছে, এন্ডে দুটো সংখ্যা কত আছে, 16 মানে 16, 16 কিন্তু 4 দিয়ে যায়, 4 4 16, তাই জন্য এই পুরো সংখ্যাটাও কিন্তু 4 দিয়ে ভাগ যাবে। এবার 5 দ্বারা বিভাজ্য কি করে বুঝবো 5 দিয়ে ভাগ যাচ্ছে কোন সংখ্যাটা, 5 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটা? যে সকল সংখ্যার শেষ সংখ্যাটা, শেষ অঙ্কটা এন্ডে যে নাম্বারটা থাকবে সেটা যদি 5 থাকে বা 0 থাকে, তাহলে কিন্তু সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। যেমন 160, 1515, 75320। দেখুন 160 এন্ডে 0 আছে, এই 1515 এন্ডে কিন্তু 5 আছে, 75320 সংখ্যাটার এন্ডে কিন্তু 0 আছে। এই প্রত্যেকটা সংখ্যা কিন্তু তাহলে 5 দিয়ে বিভাজ্য। ছয় দ্বারা বিভাজ্য কিভাবে জানবো? কোন সংখ্যা 6 দ্বারা বিভাজ্য কিভাবে? কোন সংখ্যা 6 দ্বারা বিভাজ্য কিভাবে জানবো? ধরুন কোন সংখ্যা 2 দিয়েও বিভাজ্য আবার 3 দিয়েও বিভাজ্য, তাহলে কিন্তু সেই সংখ্যাটা 6 দিয়ে বিভাজ্য হতে বাধ্য। যেমন ধরুন 216, 216, এটা কিন্তু আমি 2 দিয়ে ভাগ করি, 216, 2 দিয়ে ভাগ গেল। আবার আমি যদি এটা 3 দিয়ে ভাগ করি, 216 কে 3 দিয়ে ভাগ করি, 3 এর সাথে 21, 3 দুগুণে 6, 72 অ্যান্সার পেলাম। 3 দিয়ে 216 কেও ভাগ যাচ্ছে, আবার 2 দিয়েও 216 কে ভাগ যাচ্ছে, তার মানে 216 কিন্তু 2 দ্বারাও বিভাজ্য আবার 3 দ্বারাও বিভাজ্য। তাই আমি বলতে পারি 216 সংখ্যাটা 6 দ্বারাও বিভাজ্য। নাম্বার 7, 7 দিয়ে বিভাজ্য কিভাবে বুঝবো? কোন সংখ্যা 7 দিয়ে বিভাজ্য কিনা কিভাবে বুঝবো? ধরুন একটা নাম্বার আছে 321, ধরুন একটা এত বড় একটা নাম্বার আছে 642389321। আমি এই নাম্বারটা দিয়ে বোঝাবো যে কি করে বুঝবো এরকম নাম্বার দেখে যে কিভাবে সেটা 7 দ্বারা বিভাজ্য হচ্ছে। দেখুন আমি যদি ডান দিক থেকে 3টে 3টে করে নাম্বারিং করি, তাহলে এইটা 3টে হচ্ছে, এটা 3টে হচ্ছে, এটা 3টে হচ্ছে। এদের জোড় স্থানে যে পেয়ারটা থাকবে, ধরুন এইটা একটা পার্ট হচ্ছে, তো এটা একটা পার্ট হচ্ছে আর এটা একটা পার্ট হচ্ছে, তো এরা কি স্থানে আছে? 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে, এ হচ্ছে 3 নম্বরে আছে। মানে এদের যদি আমি প্লেস বলি, এরা দুজন কিন্তু
বিজোড় স্থানে আছে আর এ কিন্তু জোড় স্থানে আছে, তাহলে বিজোড় স্থানে যারা আছে তাদেরকে যোগ করব। যেমন 642 আর 321 যোগ করলে কত হবে? 963। আর মিডিলে যে আছে মানে 2 নম্বর জোড় পজিশনে যে আছে সেটা হচ্ছে 389। আমি যদি মাইনাস করি 574, এই 574 কিন্তু আমি যদি 7 দিয়ে ভাগ করি, 7 8 56, 7 2 14 মিলে গেল। 574 কিন্তু 7 দ্বারা বিভাজ্য। তাহলে যে কোনো সংখ্যার আমি ডান দিক থেকে তিনটে তিনটে করে আমি যদি জোড় গঠন করি, তিনটে তিনটে করে জোড় গঠন করি, তার যে পজিশন তারা হচ্ছে বিজোড় পজিশনে যারা আছে তাদের যোগফলের সাথে আমি যদি জোড় পজিশনে যারা আছে তাদের যোগফলটাকে বিয়োগ করি, বিয়োগফল যেটা পাবো, যেমন এই অঙ্কের বিয়োগফল পেয়েছিলাম 574, সেই বিয়োগফলটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু সেই পুরো সংখ্যাটাও কিন্তু 7 দ্বারা বিভাজ্য হবে। মানে 642389321 এই সংখ্যাটাকেও যদি আমি 7 দিয়ে ভাগ করি ভাগফল 0 পাবো, 7 দ্বারা বিভাজ্য হবে। আট নম্বর, 8 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যা দেখে কিভাবে বুঝবো যে সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য? ধরুন যে কোনো সংখ্যা থাকুক, সংখ্যাটার যদি শেষ তিনটে নাম্বার যদি 0 হয় বা শেষ তিনটে নাম্বার যদি 8 দ্বারা বিভাজ্য হয়, এন্ড 3 নাম্বার, এন্ডের দিক থেকে তিনখানা নাম্বার, ধরুন যে 1000 আছে, 1000 আছে, 1000 এর লাস্ট তিনটে নাম্বার কিন্তু 0 আছে, বা এমন কোন সংখ্যা ধরুন আপনার কাছে আছে 17216, এন্ডে কি আছে 216, লাস্ট তিনটে নাম্বার কত আছে 216, এটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য। মানে যে নাম্বারই থাকুক তার শেষ তিনটের সংখ্যা যদি 0 থাকে বা শেষ তিনটে সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই টোটাল পুরো সংখ্যাটাও কিন্তু 8 দ্বারা বিভাজ্য হবে। এখানে তেমনি 1000-এ কিন্তু লাস্টে তিনটে শূন্য আছে, তাই 1000 কিন্তু 8 দ্বারা বিভাজ্য। আবার 17216 এখানেও কিন্তু লাস্টে 216 আছে, যেটা 8 দ্বারা বিভাজ্য, তাই এই পুরো 17216 পুরো সংখ্যাটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য। 9 নম্বর, 9 দ্বারা বিভাজ্য কিভাবে বুঝবো? 9 দ্বারা বিভাজ্য কিভাবে বুঝবো? যে কোনো সংখ্যা থাকুক, যে কোনো সংখ্যা থাকুক, তার যদি প্রত্যেকটা সংখ্যাকে যদি আমি যোগ করি, যোগফলটা যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু ওই টোটাল সংখ্যাটাও কিন্তু পুরো সংখ্যাটাও কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে। ধরুন আমি একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। 437346 এই নাম্বারটা, ধরুন এটা আছে 437346, এটা কিন্তু প্রত্যেকটাকে আমি সংখ্যাকে আমি যোগ করব। 4 আর 3 7, 7 আর 7 14, 14 15 16 17, 17 আর 4 হচ্ছে 21, 21 আর 6 হচ্ছে 27, 27 কিন্তু 9 দ্বারা বিভাজ্য। এদের যোগফলটা তাহলে কত? এদের যোগফলটা হচ্ছে 27, 27 আমরা জানি 27 কিন্তু 9 দিয়ে যদি ভাগ করি 3 9 27 বিভাজ্য। 27 যেহেতু 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, তাহলে এই টোটাল সংখ্যাটাও কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে, 9 দিয়ে ভাগ করলে কিন্তু ভাগফল 0 আসবে। নাম্বার 10, এটা সবথেকে ইজি পয়েন্ট, মানে এটা আমরা সবাই জানি যে যে কোনো সংখ্যা আমরা 10 দ্বারা বিভাজ্য কি করে বুঝবো? কোন সংখ্যা 10 দ্বারা বিভাজ্য কিনা কি করে বুঝবো? যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যার যদি শেষ সংখ্যাটা এন্ড নাম্বারটা যদি 0 হয় তাহলে কিন্তু ওই সংখ্যাটা কিন্তু 10 দ্বারা বিভাজ্য হবে। যেমন 100, 1000, 910, 870, এন্ডে 0 থাকা মানেই প্রত্যেকটা সংখ্যা, দেখুন যে এন্ডে যে আছে কিন্তু 0 আছে, প্রত্যেকটা 0 থাকা মানেই হচ্ছে সব কটা সংখ্যা 10 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য কিভাবে বুঝবো? 11 দ্বারা বিভাজ্য কিভাবে বুঝবো? ধরুন একটা নাম্বার আছে, আমি একটা নাম্বার নিয়ে এক্সাম্পল দিই তাহলে ভালো বুঝতে পারবেন। 615879, দেখুন এই নাম্বারটার এই পজিশনে কে কে আছে? এগুলো কি পজিশন?
এগুলো হচ্ছে বিজোড় পজিশন, বিজোড়। অড পজিশনে আছে এরা, দেখুন 1 এক নম্বরে আছে, 3 নম্বরে আছে, হচ্ছে 5 নম্বরে আছে। এদের যোগফল বার করতে হবে আর এদের যোগফল বার করতে হবে। তাহলে 6, 5 আর 7 এদের যোগফল কত? 6 আর 5 হচ্ছে 11, 11 আর 7 হচ্ছে 18, আর 1, 8, 9 এদের যোগফল কত? 18। দেখুন বিজোড় স্থানীয় যে সংখ্যাগুলো আছে তাদের যোগফলটাও 18 বেরিয়েছে এবং জোড় স্থানীয় যে সংখ্যাগুলো আছে তাদেরটাও কিন্তু 18 বেরিয়েছে। তাহলে 18 আর 18 দুটো যোগ করলে কত হবে? 18 18 দুটো বিয়োগ করলে 18 আর 18 বিয়োগ করলে বিয়োগফল কিন্তু 0 হবে। তাহলে 18 18 বিয়োগ করলে বিয়োগফল 0 হবে। এই বিয়োগফলটাই যদি 0 বেরোয়, জোড় স্থানীয় অঙ্কগুলোর আর বিজোড় স্থানীয় অঙ্কগুলো তাদের যোগফলের যে পার্থক্যটা যদি 0 বেরোয়, বা পার্থক্যটা এমন কোনো সংখ্যা বেরোলো যে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য, তাহলে কিন্তু টোটাল পুরো সংখ্যাটাই কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে। 12 নম্বর, 13 দ্বারা বিভাজ্য। কিভাবে আমরা কোনো সংখ্যা থেকে বুঝবো যে সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য? এই ট্রিক্সটা কিন্তু অনেকটা 7 দ্বারা বিভাজ্যর মতো। ওখানেও কিন্তু আমি কি করেছিলাম, যে পজিশনগুলো দেখেছিলাম, লাস্টের ডান দিক থেকে আমি তিনটে তিনটে করে সংখ্যা নিয়েছিলাম, একদম বাদিকে গেছে এরমভাবে, তারপরে গিয়ে ইভেন আর অড ওই নাম্বারগুলোকে যোগ করে তাদের আবার বিয়োগফলটা বার করেছিলাম। তো এখানেও আমি যদি একটা নাম্বার যদি এখানে আমি নিয়ে নিই, ধরুন 71260 956, ধরুন এই একটা নাম্বার আছে 71260 956। আমি যদি শেষের দিক থেকে তিনটে তিনটে করে নাম্বার নিই, তাহলে এইটা একটা হবে, এইটা একটা হবে, আর দুটো পড়ে থাকছে, এই দুটোর মাথায় দাগ দিয়ে দিলাম আমি। এবারে এই পজিশনটা দেখতে হবে, 1 নম্বর পজিশনে আছে, এই কিন্তু 2 নম্বর পজিশনে আছে, আর এটা এটা 3 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর পজিশনে আছে। তাহলে এ হচ্ছে 1 পজিশনে, 3 পজিশনে, মানে এরা কিন্তু অড পজিশনে আছে, মাঝখানে একমাত্র ইভেন পজিশনে আছে 260। তাহলে অড পজিশনে যারা আছে তাদেরকে আমি যোগ করি, 956 আর 71, 1027। আর ইভেনে কি আছে? 260, আমি মাইনাস করি 767। এইবারে এই যে এটা আর এটা যোগ করে এটাকে বিয়োগ করে যে আমার বেরোলো যে সংখ্যাটা 767, সেই সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য কিনা আমাকে দেখতে হবে। দেখা যাক, 13 কে 13, 13 দুগুণে 26, 3 তেরো 39, 4 তেরো 52, 5 তেরো 65, 6 তেরো 78 বেশি হয়ে যাচ্ছে, তাই জন্য আমি 5 তেরো 65 দিলাম। 5 থেকে 6 1, 6 সাথে 1, 117। 117 কত দিয়ে যায়? 9। 13 ইন্টু 9 117, 59। তার মানে এই যে বিয়োগফলটা বেরিয়েছিল 767, এটা কিন্তু 13 দ্বারা বিভাজ্য। তাহলে ওই বিয়োগফলটা যদি 13 দ্বারা বিভাজ্য হয়ে যায়, তাহলে আমার যে সংখ্যাটা ছিল সেটাও কিন্তু 13 দ্বারা বিভাজ্য। নাম্বার 13, 14 দ্বারা বিভাজ্য। কিভাবে কোনো সংখ্যা দেখে বুঝতে পারবো যে সংখ্যাটা 14 দ্বারা বিভাজ্য? দেখুন, কোনো সংখ্যা যদি আলাদা আলাদাভাবে 2 দ্বারাও বিভাজ্য হয় এবং সংখ্যাটা যদি 7 দ্বারাও বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটা কিন্তু 14 দ্বারাও বিভাজ্য হবে। ধরুন আমি একটা নাম্বার নিলেই বুঝতে পারবেন, 6398, এই সংখ্যাটা, এটা কি 14 দ্বারা বিভাজ্য? কিভাবে বুঝবো? এই সংখ্যাটা কিন্তু 2 দিয়েও যদি ভাগ করেন ভাগফল কিন্তু মিলবে, 2 দ্বারা বিভাজ্য। আবার যদি 7 দিয়েও আমি ভাগ করি তাহলেও কিন্তু ভাগফল মিলবে, বিভাজ্য। দেখুন 2 দিয়ে যদি ভাগ করি, মিলে গেল, 2 দিয়ে ভাগফল মিলে গেল 3199। আবার 6398, এটা দেখি 7 দিয়ে বিভাজ্য কিনা। 7 9 63, 9, 7 1 কে 7, 28,
4 সাথে 28, 914 বেরোলো। তার মানে 7 দ্বারাও কিন্তু বিভাজ্য। 6398 সংখ্যাটা 2 দ্বারাও বিভাজ্য, 7 দ্বারাও বিভাজ্য, তাই 6398 কে আমি বলতে পারি সংখ্যাটা 14 দ্বারাও বিভাজ্য, অর্থাৎ 14 দ্বারাও বিভাজ্য। চোদ্দ নম্বর, 15 দ্বারা বিভাজ্য। কি করে বুঝবো কোনো সংখ্যা 15 দ্বারা বিভাজ্য হবে কিনা? যে কোনো সংখ্যা দিয়ে দিক, সংখ্যাটা যদি 3 দিয়েও বিভাজ্য হয় আবার 5 দ্বারাও বিভাজ্য হয়, তাহলে কিন্তু আমি বলতে পারবো সংখ্যাটা 15 দ্বারাও বিভাজ্য। আমি আর এক্সাম্পল কিছু দিলাম না। একইভাবে আমি যদি বলি কোনো সংখ্যা, কি করে বুঝবে যে সংখ্যাটা 14 দ্বারা বিভাজ্য? কি করে বুঝবে যে সংখ্যাটা 12 দ্বারা বিভাজ্য? 12 দ্বারা বিভাজ্য সংখ্যা কি করে বুঝবে? যে কোনো সংখ্যা থাকুক, সংখ্যাটা যদি 3 দিয়েও বিভাজ্য হয় আবার 4 দিয়েও বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটাকে বলতে পারবো 12 দ্বারাও বিভাজ্য। আবার 14টা আমি একটু আগে দেখালাম, যে কোনো সংখ্যা হোক, সংখ্যাটা যদি 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে বিভাজ্য হয়, আবার আলাদাভাবে 7 দিয়েও যদি আবার ভাগ হয়, বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা আমি বলতে পারবো যে 14 দ্বারাও বিভাজ্য। 2 দিয়ে ভাগ করলেও ভাগফল মিলে যাচ্ছে, আবার 7 দিয়ে ভাগ করলেও ভাগফল মিলে যাচ্ছে। এই জন্য আমি বলতে পারবো যে সংখ্যাটা 14 দ্বারাও বিভাজ্য। একই ট্রিক্স এই তিনটের ক্ষেত্রেই। 15 জন্য 3 5, 14 জন্য 2 7, 12 জন্য আবার 3 4। ঠিক আছে? ষোলো দ্বারা বিভাজ্য কি করে বুঝবো? কোন সংখ্যা কি করে বুঝবো যে সংখ্যাটা 16 দ্বারা বিভাজ্য? সংখ্যাটা যে কোনো সংখ্যা হয়ে যায়, সংখ্যাটা লাস্ট 4টে সংখ্যা যদি 16 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটা যত বড় হোক পুরো সংখ্যাটাও কিন্তু 16 দ্বারা বিভাজ্য হবে। লাস্ট 4টে সংখ্যা দেখতে হবে, লাস্ট 4টে সংখ্যা যদি 16 দ্বারা বিভাজ্য হয়, তাহলে প্রত্যেকটা সংখ্যা মানে পুরো গোটা সংখ্যাটাও কিন্তু 16 দ্বারা বিভাজ্য হবে। কোন সংখ্যা কি করে বুঝবো 17 দ্বারা বিভাজ্য? এই ট্রিক্সটা একটু আলাদা। কোন সংখ্যা কি করে বুঝবো 17 দ্বারা বিভাজ্য? সংখ্যাটা যাই থাকুক, সংখ্যাটা যে কোনো সংখ্যা থাকুক, ধরুন একটা সংখ্যা আছে আপনার, ধরুন একটা সংখ্যা আছে আপনার 7752, এই সংখ্যাটা কি 17 দ্বারা বিভাজ্য? অবশ্যই এই সংখ্যাটা 17 দ্বারা বিভাজ্য। কি করে বুঝবেন? এই যে লাস্ট যে সংখ্যাটা আছে 2, এই যে লাস্ট যে নাম্বারটা আছে, এই নাম্বারটাকে 5 দিয়ে গুণ করতে হবে, 5 দুগুণ 10, এই 10 বিয়োগ করতে হবে 775 থেকে, 765। এই 765 কিন্তু 17 দ্বারা বিভাজ্য। এই টোটাল সংখ্যাটাও কিন্তু 17 দ্বারা বিভাজ্য হবে। কি করলাম আমি আরেকবার বলে দিচ্ছি, যে সংখ্যাটা আপনাকে দিয়ে দেবে সংখ্যাটা 17 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে বুঝবেন? লাস্ট যে সংখ্যাটা আপনাকে দিয়ে দেবে, যে সংখ্যাটা, সেই সংখ্যাটার এন্ডে কত আছে দেখতে হবে। এন্ডে যে নাম্বারটা আছে তাকে 5 দিয়ে গুণ করতে হবে। এন্ডে যে নাম্বার আছে তাকে 5 দিয়ে গুণ করার পর গুণফলটা বাকি যে নাম্বারটা পড়ে থাকলে সেটা থেকে বিয়োগ করতে হবে। সেই বিয়োগ ফলটা যদি 17 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো গোটা সংখ্যাটা কিন্তু 17 দ্বারা বিভাজ্য হবে। কোন সংখ্যা 18 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে বলবো? কোন সংখ্যা 18 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে বলবো? সংখ্যাটা, যে কোনো সংখ্যা, আপনাকে যে কোনো সংখ্যা দিয়ে দিল, সংখ্যাটা যদি 2 দিয়ে ভাগ করলেও মিলে যায়, আবার 9 দিয়ে ভাগ করলেও মিলে যায়, মানে সংখ্যাটা যদি 2 দ্বারা এবং 9 দ্বারা বোথ দুদিক থেকে যদি বিভাজ্য হয়, তাহলে কিন্তু সংখ্যাটা 18 দ্বারাও বিভাজ্য। কোন সংখ্যা কিভাবে দেখে বুঝবো যে সংখ্যাটা 20 দ্বারা বিভাজ্য? যে কোনো সংখ্যা দেখো, সংখ্যার যদি এন্ডে 0 থাকে বা লাস্ট দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে কিন্তু সেই সংখ্যাটা 20 দিয়ে বিভাজ্য হতে বাধ্য। যেমন ধরুন 182024, লাস্ট যে নাম্বারটা আছে, লাস্ট যে দুটো নাম্বার আছে 24, দ্যাট ইজ 24 কিন্তু 4 দিয়ে ভাগ যায়, 4 6 24, তাহলে কিন্তু এই পুরো সংখ্যাটা 20 দিয়ে ভাগ হতে, 20 দিয়ে বিভাজ্য হতে বাধ্য। আবার যদি কোনো সংখ্যা ধরুন এরকম একটা আছে 2794990, লাস্টে কত আছে 0, সংখ্যা যাই থাকুক না কেন এন্ডিংয়ে যদি 0 থাকে, সেই সংখ্যাটা 20 দিয়ে বিভাজ্য, 20 দ্বারা ভাগ করলে, 20 দিয়ে ভাগ করলে ভাগফল 0 হতে বাধ্য।
কোনো সংখ্যা দেখে কিভাবে বুঝবো সংখ্যাটা 25 দ্বারা বিভাজ্য? যদি কোনো সংখ্যা, যে সংখ্যাটা যাই থাকুক, সংখ্যার এন্ডের দুটো নাম্বার দেখতে হবে, শেষের দুটো সংখ্যা যদি 25 থাকে বা 50 থাকে বা 75 থাকে বা দুটো জিরো থাকে, শেষের দুটো সংখ্যা যদি 25, 50, 75 বা দুটো জিরো থাকে, সেই সংখ্যাটা কিন্তু পুরো সংখ্যাটাই কিন্তু 25 দ্বারা বিভাজ্য হতে বাধ্য। যেমন ধরুন 752025 আছে, লাস্টে 25 আছে, বা থাকলে 892765, লাস্টে 50 আছে। আবার ধরুন কোনো নাম্বার আছে 9674825575, লাস্টে দেখুন 75 আছে। এই নাম্বারগুলো থাকলে আবার লাস্টে জিরো থাকতে পারে দুখানা। এই নাম্বারগুলো যদি থাকে, এন্ডে যদি শেষ দুটো সংখ্যা যদি 25, 50 এবং 75 বা দুটো শূন্য থাকে, তাহলে সেই পুরো সংখ্যাটা কিন্তু 25 দ্বারা বিভাজ্য।